আচ্ছা, এক মিনিট, জাস্ট এ মিনিট। ওকে, ঠিক আছে। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য কেমিস্ট্রি ক্লাস অফ দ্যুতি ইনস্টিটিউট। আবার একটা কেমিস্ট্রি ক্লাস নিয়ে চলে এসেছি আজকে তোমাদের কাছে। আজকে আমরা আগের ক্লাস পর্যন্ত ফিজিক্যাল কেমিস্ট্রির পার্টটা শেষ করেছিলাম। আজকের থেকে আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রির পার্ট, যেটা ফোর্থ সেমিস্টারে আছে তোমাদের, সেটা আমরা শুরু করব। ইনঅর্গানিক কেমিস্ট্রির পার্টের দুটো পোর্শন আছে, আমরা সিলেবাস ডিসকাশনের ভিডিওটাতে বলে দিয়েছিলাম। প্রথমত হচ্ছে ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্টস, এবং সেকেন্ড কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। তো আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ডি অ্যান্ড এফ ব্লক কেমিস্ট্রি, বা ডি এবং এফ ব্লক মৌলসমূহের রসায়ন। আচ্ছা, আগের যে চ্যাপ্টারটা সেটা বলার সময় আমি একটা জিনিস স্কিপ করে গেছিলাম, সেটা হচ্ছে যে ওই পার্টে কত মার্কস থাকবে, মার্কস ডিস্ট্রিবিউশনটা। তো রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টারের জন্য তোমাদের যেটা মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে সেটা হলো 2 মার্কসের একটা কোশ্চেন থাকবে আর 5 মার্কসের একটা কোশ্চেন থাকবে। এই টোটাল তোমাদের 7 মার্কস ওখানে থাকবে। আর এই চ্যাপ্টারটা যেটা ডি অ্যান্ড এফ ব্লকের জন্য তোমাদের কি থাকবে, দুটো প্রশ্ন থাকবে 3 মার্কসের, ঠিক আছে? তিন মার্কসের প্রশ্ন থাকবে দুটো, টোটাল 6 মার্কস এখানে। এবার এই 3 মার্কসের প্রশ্ন ডাইরেক্ট 3 ভেঙে ভেঙে 1 + 1 + 1, 1 + 2 বা 2 + 1, যে কোনো ভাবে আসতে পারে। তো চলো শুরু করছি আজকের ডি অ্যান্ড এফ ব্লক। তো প্রথমেই যে জিনিসটা ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে সবার জানা উচিত সেটা হচ্ছে দিস ওয়ান, পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিল ছাড়া ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ার কোনো মানে হয় না। তো পিরিয়ডিক টেবিল কেন আনা হয়েছিল এগুলো নিয়ে আর আমি এখানে ডিসকাশনে যাচ্ছি না। মোদ্দা কথা হচ্ছে এই যে এতগুলো এলিমেন্ট, 118টা এলিমেন্ট, তার কেমিস্ট্রিটাকে ইজি ওয়েতে বোঝার জন্যই পিরিয়ডিক টেবিলের জন্ম দেওয়া হয়েছে। তো এই যে পিরিয়ডিক টেবিলটা, সেই পিরিয়ডিক টেবিলের আমরা যদি প্রথম দুটো পোর্শন দেখি, এই দুটো পোর্শন যেখানে কি কি রয়েছে আমাদের, কোন কোন গ্রুপ, গ্রুপ 1 ওনাটা কালি দিই, গ্রুপ 1 এন্ড গ্রুপ 2, আর এইদিকে গ্রুপ 13, গ্রুপ 14, 15, 16, 17, 18, এইটুকু পোর্শনকে বলা হয় প্রতিনিধি মৌলসমূহের গ্রুপ। এই 1 আর 2 কে অনেক আবার কি বলা হয়, এস ব্লক, কারণ এদের ভ্যালেন্স ইলেকট্রনটা এস অরবিটালে যায়। আর এদের কি, এদের যে লাস্ট ইলেকট্রনটা সেটা পি কক্ষকে ঢোকে জন্য এটা হচ্ছে পি ব্লক সবাই। এই যে এস ব্লক এবং পি ব্লক, এদের মাঝখানে গ্রুপ 3 থেকে শুরু করে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, গ্রুপ 12 পর্যন্ত এই যে অংশটা, এইটারই নাম দেওয়া হয়েছে কি, ডি ব্লক, ডি ব্লক এলিমেন্টস। কেন? এদের
যে যোজ্যতা কক্ষক, সেই যোজ্যতা কক্ষকের মধ্যে বা এদের যে ভ্যালেন্স শেল সেটার মধ্যে আমাদের কি থাকে, ডি কক্ষকটা এর মধ্যে চলে আসে, ঠিক আছে। এবং এদের যে ইলেকট্রনটা আর কি আমাদের ভ্যারিয়েবল ইলেকট্রন, যেটা যেটা আলাদা আলাদা মৌলের ক্ষেত্রে নতুন নতুন করে ইলেকট্রনটা যেটা ঢুকছে, সেই আপকামিং ইলেকট্রনটা কোথায় ঢুকবে, সেই আপকামিং ইলেকট্রনটা ঢুকবে একটা ডি কক্ষকের মধ্যে। এবং সেই ডি কক্ষকটা কত হবে, n-1 ডি, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি n হয় মৌলগুলোর, তাহলে n-1 নাম্বার ডি কক্ষকের মধ্যে ওই ভ্যালেন্স ইলেকট্রনগুলো ঢুকতে থাকবে। আমরা আসবো ইন ডিটেলস। তাহলে এই টোটাল পোর্শনটা গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত, এটা আমাদের কি হলো, ডি ব্লক এলিমেন্ট। এইবার দেখা যায় কি এইখানেই আমাদের এটা হচ্ছে প্রথম পর্যায়, এটা দ্বিতীয় পর্যায়, এটা তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায়, ষষ্ঠ পর্যায়, তাই তো না, আমাদের হাইড্রোজেন একটা আছে। তাহলে পর্যায় নাম্বার 1 2 3 4 5 6 7, এই আমাদের পর্যায়। এই 6 নাম্বার পর্যায়ে এবং 3 নাম্বার গ্রুপে 14টা এলিমেন্ট একসাথে থাকে। এটাতে আর 7 নাম্বার পর্যায়েও এই তৃতীয় গ্রুপে 14টা এলিমেন্ট একসাথে থাকে। এবার একটা গ্রুপে এই যে 14টা এলিমেন্ট করে রয়েছে, এই এলিমেন্টগুলোকে পিরিয়ডিক টেবিলের নিচে আলাদাভাবে আর কি রাখা হয়। কেন এখানে একসাথে 14টা এলিমেন্ট থাকলো কেন, ডি কক্ষক থাকার পরেও আরেকটা কক্ষক এর মধ্যে ঢুকে যায়, সেটা হচ্ছে এফ কক্ষক। এই জন্য এই ধরনের যে আমাদের এলিমেন্টগুলো, এগুলোকে কি বলা হয়, এগুলোকে এফ ব্লক এলিমেন্ট বলা হয়। কি বলা হয়, এফ ব্লক এলিমেন্ট। কারণ এর মধ্যে ভ্যালেন্স ইলেকট্রনটা কোথায় ঢুকবে, এফ কক্ষকে। এদের এফ ব্লক এলিমেন্টও যেমন বলে, আরেকটা নামও আছে, সেরকম এই ডি ব্লক এলিমেন্ট গুলোর মধ্যেও আবার আরেকটা নাম আছে। কি নাম, এদের মধ্যে দেখো এই 3 থেকে 11 পর্যন্ত এই অংশটা, এই পার্টটা জাস্ট 3 থেকে 11, এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট। ট্রানজিশন এলিমেন্ট বা সন্ধিগত মৌল, বাংলায় বলবে সন্ধিগত মৌল। কেন এরকম ব্যাপারটা হচ্ছে, এদের ধর্মগুলো এই গ্রুপ 1 এবং 2 এ যারা আছে এস ব্লক, এদের ধর্ম হচ্ছে ধাতব চরিত্রের। পি তে যারা আছে এদের ধর্ম হচ্ছে অধাতব চরিত্রের। কিন্তু মাঝামাঝি এই যে জায়গাটা, এদের মধ্যে যে ধর্মটা দেখা যায়, এই ধাতব থেকে একটা অধাতবর দিকে ট্রানজিট হওয়ার মতন ধর্ম, মানে মাঝামাঝি একটা ধর্ম, এই দুটোর মধ্যে একটা সেতু বন্ধনের মতন কাজ করছে, একটা সন্ধি করে দিচ্ছে। সেই জন্য এই জায়গাটা হচ্ছে সন্ধিগত মৌলের মধ্যে পড়লো। কিন্তু সন্ধিগত মৌলের ডেফিনেশন এটা নয়, সন্ধিগত মৌলের ডেফিনেশন আছে আর, কারণ পুরোটাই যদি সন্ধিগত মৌল হতো তাহলে এই গ্রুপ 12টাকেও আমরা ওর মধ্যে ধরতাম, কিন্তু আমি বলেছি 3 থেকে 11 পর্যন্ত সন্ধিগত, 12টাকে বলিনি। কেন, এদেরকে বলা হয় সিউডো ট্রানজিশন এলিমেন্ট। কেন বলা হয় তার একটা কারণ আছে, কারণ বলবো। তার আগে এফ ব্লকের কথাটা একটু বলিনি, যে এদেরকে যেমন সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট বলছে, এই ট্রানজিশনের ভেতরে এই এলিমেন্ট গুলো রয়ে গেছে, যাদেরকে আলাদা করে আর কি নিচে রিপ্রেজেন্ট করা হয়েছে। সেই কারণে এই এফ ব্লক এলিমেন্ট গুলোর আরেকটা নাম হচ্ছে ইনার ট্রানজিশন এলিমেন্ট। ইনার ট্রানজিশন এলিমেন্ট। এবার যেটা বলছিলাম যে সন্ধিগত মৌল কাকে বলবে, সন্ধিগত মৌল তাদেরকেই বলবে যাদের, যেসব মৌলের ভূমিস্তর, ভূমিস্তর মধ্যে যেটা তার অরিজিনাল ইলেকট্রনিক কনফিগারেশন সেই রকম স্তরে, অথবা কোন স্থায়ী জারণ স্তরে ডি কক্ষক আংশিকভাবে পূর্ণ থাকবে।
সম্পূর্ণ থাকবে না। কিরকম? আমরা যদি এর ইলেকট্রনিক কনফিগারেশন গুলো দেখি তাহলেই আমরা দেখতে পাবো। যেমন প্রথম কে আছে, আমরা যদি আমাদের এখানে ডি ব্লকের মধ্যে দেখো, ডি ব্লকের মধ্যে কিন্তু 3টে সিরিজ আছে। 3টে সিরিজকে কি কি নাম দেওয়া হয়েছে? প্রথমটাকে নাম দেওয়া হয়েছে এই যে যেটা ফোর্থ এর মধ্যে রয়েছে, তার নাম দেওয়া হয়েছে থার্ড বা 3D, থার্ড নয়, 3D ট্রানজিশন এলিমেন্ট। তারপরটা হচ্ছে 4D, তারপরটা হচ্ছে 5D। এখানে মাঝখানে গ্যাপ পড়ে গেছে, অ্যাকচুয়ালি গ্যাপ নেই এখানে কোনো, কমপ্লিটলি একটা। যাই হোক, 6Dটাকে আর আমরা এখানে বলি না, তার কারণ এর মৌলগুলো প্রথম দিকে খুব একটা ছিল না, পরবর্তীকালে আবিষ্কার হয়েছে। তো মেইনলি আমাদের 3টে পার্ট, 3D, 4D এবং 5D, এবং এদেরকে নিয়েই তুলনামূলক আলোচনা করা হয়। 6Dটাকে এই আলোচনার মধ্যে নিয়ে আসা হয় না, বেশিরভাগই এখানে হচ্ছে তেজস্ক্রিয় মৌল, তাদের কেমিস্ট্রি আলাদা, নেচার অফ কেমিস্ট্রিটা আলাদা। ফোকাস করা হয় আমাদের এই 3টে গ্রুপ, 3টে পার্টের মধ্যে, 3D, 4D এবং 5D। তো আমরা যদি এর মধ্যে 3Dটাকে নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের 3Dর ক্ষেত্রে প্রথমে কে আসে? স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম, তার ইলেকট্রনিক কনফিগারেশন আমরা শুধু NS এবং N-1Dটাকে নিয়ে আলোচনা করব, কারণ এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হয় N-1D 1 to 10, NS 1 to 2, এইটা। তো প্রথমে হচ্ছে স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামের হচ্ছে 3D1 4s2। আচ্ছা, ডি কক্ষ কয়টা থাকে? 5টা থাকে। তাহলে প্রথম এটা ঢুকলো। তারপর টাইটেনিয়াম 3D2 4s2। তারপর ভ্যানাডিয়াম 3D3 4s2। তারপর ক্রোমিয়াম 3D4 4s2 হওয়া উচিত ছিল, কিন্তু হয় না, হয় 3D5 4s1। কেন? 3D4 হলে পরে এখানে একটা যে ঘর ফাঁকা রাখতে হতো, 3D5 হলে এটা অর্ধপূর্ণ হয়। তো আমরা কি জানি, অর্ধপূর্ণ এবং সম্পূর্ণ কক্ষ দিয়ে যদি কোনো কনফিগারেশন হয়, সেটা মাচ মোর স্টেবল হয় ডিউ টু হায়ার এক্সচেঞ্জ এনার্জি। 1 2 3 4 5। তারপর আয়রন, এটা 3D6, সরি আয়রন, ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ 3D5 4s2। তারপরে আয়রন 3D6 4s2। কোবাল্ট 3D7 4s2। নিকেল 3D8 4s2। কপার, কপারের ক্ষেত্রে একই রকম 3D9 4s2 এর জায়গায় 3D10 4s1 হয়, তো ক্রোমিয়ামের মতন। জিঙ্ক 3D10 4s2।
এদের সবারই এস কক্ষকে দুটো। এবার এখানে আরেকটা কথা বলার, এদের স্থায়ী জারণ স্তর কি? স্থায়ী জারণ স্তর দেখা যায় +2, কারো কারো ক্ষেত্রে +3। তো যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখবো এদের ভূমি স্তরগুলোতে স্ক্যান্ডিয়ামের একটা ইলেকট্রন আছে, পুরো ফিল্ড হয়নি, টাইটেনিয়ামে ফিল্ড হয়নি, ভ্যানাডিয়ামে ফিল্ড হয়নি, ক্রোমিয়ামে হাফ ফিল্ড, কমপ্লিটলি ফিল্ড নয়, ম্যাঙ্গানিজে হাফ ফিল্ড, কমপ্লিটলি ফিল্ড না, আয়রনেও কমপ্লিটলি নয়, কোবাল্টেও নয়, নিকেলেও নয়, কপারে ডিটা কমপ্লিটলি ফিল্ড ভূমি স্তরে, কিন্তু স্থায়ী জারণ স্তর যদি আমি ধরি +2, সেইখানে আবার কি হয়, এই ইলেকট্রনটা দিস ওয়ান, এবং এইখান থেকে একটা ইলেকট্রন দুটো বেরিয়ে যায় +2 তে, তখন কি হয়ে যাবে, তখন আবার এই কনফিগারেশনটাই চলে আসে, মানে 3d9, ঠিক আছে, একটা ইলেকট্রন এখান থেকে বেরিয়ে যায়। সেই জন্য স্থায়ী জারণ স্তরে যেহেতু আংশিকভাবে পূর্ণ, সেই কারণে কপারটা অবধি আমাদের কি হিসাব করা হয়, এরা সবাই সন্ধিগত মৌলের মধ্যে পড়ছে। কিন্তু জিঙ্ক ভূমি স্তরেও যদি আমরা দেখি ডি সম্পূর্ণ, স্থায়ী জারণ স্তর +2তেও যদি আমরা দেখি এইখান থেকে দুটো ইলেকট্রন যায় এস এর, কিন্তু ডি এর ইলেকট্রনে কিন্তু হাত পড়ে না, তবে ডিটা স্থায়ী জারণ স্তরও সম্পূর্ণ। সেই জন্য জিঙ্ক আমাদের কিন্তু সন্ধিগত মৌলের মধ্যে পড়লো না। শুধু জিঙ্ক নয়, জিঙ্কের গ্রুপে যে যে আছে, কে কে আছে দেখে নাও, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, তিনটেই আমাদের ছদ্ম সন্ধিগত মৌল বা সিউডো ট্রানজিশন এলিমেন্ট, এরা কিন্তু কমপ্লিটলি ট্রানজিশন এলিমেন্ট নয়, ঠিক আছে। বেশ, আর একটু পরিচয় দিয়ে দিই, এখানে কে কে আছে কোন কোন গ্রুপে, এদের নামগুলো কি কি। প্রথম হচ্ছে যেটা আমাদের তৃতীয় গ্রুপ, সেখানে আমাদের কে কে রয়েছে, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনাম। এই ল্যান্থানাম এবং অ্যাক্টিনাম, এই যে এই পোর্শনটা, এখানে 14টা এলিমেন্ট একসাথে থাকে। প্রথম এলিমেন্টটা যেহেতু ল্যান্থানাম নাম, তাই পুরো সিরিজটার নাম হয়ে যায় ল্যান্থানাইড। আর এই যে অ্যাক্টিনাম, এখানেও এরকম 14টা একসাথে থাকে, যেহেতু প্রথমটার নাম অ্যাক্টিনাম, তাই এই টোটাল সিরিজটার নাম হয়ে যায় অ্যাক্টিনাইডস। আচ্ছা, তারপরে ফোর্থ গ্রুপে কে কে রয়েছে, টাইটেনিয়াম, জার্কোনিয়াম, হফনিয়াম, রাদারফোর্ডিয়াম। আমাদের এই পরেরগুলোর নিয়ে অতটা ইন্টারেস্ট নেই, কারণ আমাদের এই মোটামুটি 5D সিরিজ অবধি জানলেই যথেষ্ট, আমি 5D অবধি বলছি সবগুলো। তারপরে ফিফথ গ্রুপে ভ্যানাডিয়াম, নিওবিয়াম, ট্যান্টালাম। সিক্সথ গ্রুপে ক্রোমিয়াম, মলিবনাম, টাংস্টেন। সেভেন্থ গ্রুপে ম্যাঙ্গানিজ, টেকনিশিয়াম, রেনিয়াম। 8 নম্বর গ্রুপে আয়রন, রুথেনিয়াম, অসমিয়াম। 9 নম্বর গ্রুপে কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম। 10 নম্বরে নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম। 11 নম্বরে কপার, সিলভার, গোল্ড। 12 নম্বরে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। এই হচ্ছে টোটাল আমাদের ডি ব্লক। এই দুটোর মধ্যে রয়েছে এফ ব্লক। 11 নম্বর অবধি রয়েছে আমাদের সন্ধিগত মৌল, 12 নম্বরে ছদ্ম সন্ধিগত মৌল। এই হচ্ছে ওভারঅল আমাদের ভিউ। এবার এই সন্ধিগত মৌলের কি কি ধর্ম রয়েছে, প্রথম তো একটা তো বলেই দিলাম, যেটা তার সংজ্ঞার মধ্যে আসে, যে ভূমিস্তর বা স্থায়ী জারণ স্তরে এদের ডি কক্ষকটা আংশিকভাবে পূর্ণ থাকবে। দ্বিতীয়, এরা অনুঘটকীয় ধর্ম দেখাতে পারে, এদের মধ্যে মানে এদের যে আয়নগুলো সেগুলো বর্ণ দেখাতে পারে, ঠিক আছে, এদের যে আয়নগুলো সেগুলো চৌম্বক ভ্রামকের নির্দিষ্ট মান থাকবে, এরকম অনেক প্রচুর ক্যারেক্টার এদের মধ্যে রয়েছে। সেই যে যাবতীয় ধর্মাবলী বইয়ের মধ্যে দেখবে, বইয়ের মধ্যে পরপর পরপর ইন ডিটেলসে খুব সুন্দর করে লেখা আছে। ও এটা কমপ্লেক্স তৈরি করতে পারে, জটিল আয়ন, ঠিক আছে, এই সমস্ত কিছু। এবং আমরা যখন জটিল যৌগ পড়বো, মানে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়বো, সেখানে কিন্তু এগুলোই আমাদের মেটাল আয়ন হিসেবে থাকবে। এদের সাথে বিভিন্ন লিগ্যান্ড সেগুলো যুক্ত হয়ে আমাদের এই কমপ্লেক্স গুলো তৈরি করবে। সেই ভিউ পয়েন্ট থেকে কিন্তু এর কেমিস্ট্রি জানাটা খুব ইম্পর্টেন্ট, আর পরীক্ষায় তো ইম্পর্টেন্টই অবশ্যই। তো এইবার আমরা চলে আসছি এদের যাবতীয় যে ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টিস, সেই ফিজিক্যাল প্রপার্টিসে।
তো প্রথম হচ্ছে এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, যেটা আমি বলে দিলাম কি হয়, n-1d1 to 10 ns2, এটা আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি। এবার নেক্সট হচ্ছে গলনাঙ্ক। দেখো এদের বেশিরভাগটাই হচ্ছে আমাদের কি ধাতু, বেশিরভাগটাই কিন্তু ধাতু। এদের মধ্যে ধাতব বন্ধন দেখা যায়, কিন্তু এদের যে ধাতব বন্ধন আর ওই গ্রুপ 1-2 এর যে ধাতু, তাদের যে ধাতব বন্ধন, সেই দুই প্রকারের ধাতব বন্ধনের মধ্যে কিন্তু অনেক রকমের মানে অনেকটা ডিফারেন্স। জানি না তোমরা সবাই আর কি স্কুলে দেখেছো কিনা, যদি ল্যাবে গিয়ে আর কি তোমরা ল্যাসাইন টেস্ট করে থাকো কোনোদিন, তাহলে দেখবে সেখানে সোডিয়াম ইউজ হয়, বা সোডিয়াম যদি এমনিও দেখো দেখবে কেরোসিনের কৌটোর মধ্যে সোডিয়ামকে কেরোসিনের মধ্যে চুবিয়ে রাখা হয়, ঠিক আছে। তো সোডিয়াম মেটালটা যদি দেখো, সেটা দেখবে খুব নরম প্রকৃতির মেটাল, এবং যে আর কি ল্যাব অ্যাসিস্ট্যান্ট তোমাদের যিনি থাকবেন, তাকে দেখবে যে ওই সোডিয়ামগুলোকে তিনি ছুরি দিয়ে কাটছেন, বা যে ম্যাডাম বা স্যার থাকবেন যদি কোনোদিন দেখে থাকো সোডিয়াম ইউজ করতে তাদেরকে, তাহলে দেখবে যে তারা ছুরি দিয়ে সোডিয়াম কাটছে। তার মানে সোডিয়াম একটা ধাতু যেটা ছুরি দিয়ে কাটা যায়, কিন্তু বলতো কপার সেটাও তো একটা ধাতু, সোডিয়ামকে ছুরি দিয়ে কাটা যায়, কপারকে দেখেছো কোনোদিনও ছুরি দিয়ে কাটতে? এই যে তামার যে তার বা তামার বাসন, সেটা ছুরি দিয়ে কাটা যায়? যায় না। কেন? সোডিয়ামও ধাতু, কপারও ধাতু। কারণটা কি? কারণ হচ্ছে এই ধাতব বন্ধন। সোডিয়ামের যদি আমরা কনফিগারেশন দেখি, তাহলে আমরা সোডিয়ামের কনফিগারেশনে কি পাচ্ছি? 4s1, তাই তো? এই যে সোডিয়াম, সরি 3s1, 4s1 বলছি, 3s1, কিন্তু কপারের যদি আমরা দেখি, তাহলে কপারের মধ্যে কি পাচ্ছি? 3d10, 4s1, 3d10, 4s1। এইখানের মেটালিক বন্ডিং এ পার্টিসিপেট করে কি 11টা ইলেকট্রন, এখানে পার্টিসিপেট করে কি একটা ইলেকট্রন। তাহলে যেখানে 11টা ইলেকট্রন পার্টিসিপেট করবে তার ধাতব বন্ধন অবশ্যই শক্তিশালী বেশি হবে, সেই জন্য কপারের ধাতব বন্ধনটা অনেক বেশি শক্তিশালী হয়, ওকে ছুরি দিয়ে কাটা যায় না, সোডিয়ামকে কাটা যায়, কারণ ওখানে একটা ইলেকট্রন, ধাতব বন্ধনটা দুর্বল প্রকৃতির। এইবার দেখা যায় কি যে যত এই অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যত বেশি থাকে, তত এই ধাতব বন্ধনটা ভালো হয়, এবং ধাতব বন্ধন যত শক্তিশালী হবে, তত সেই যে পদার্থটা বা সেই মৌলটা, তাকে গলাতে বেশি পরিমাণে শক্তি খরচা করতে হবে, কারণ তার ধাতব বন্ধনটাকে তো ভাঙতে হবে গলাতে গেলে। মানে গলনাঙ্ক মানে কি? যেটাতে আমার কঠিনটা তরল হচ্ছে, তাই তো, সেটা হচ্ছে গলনাঙ্ক, মানে গলে যাচ্ছে যে উষ্ণতা। সেই কঠিনটাকে তরল করতে গেলে কি করতে হবে? তার ধাতব বন্ধনটাকে তো ব্রেক করতে হবে। ধাতব বন্ধনটা ভাঙতে গেলে আমার বেশি পরিমাণ শক্তি দিতে হবে এই সবের ক্ষেত্রে, কারণ এদের ধাতব বন্ধন ওই গ্রুপ 1-2 এর যে মৌলগুলো, তাদের ধাতব বন্ধনের চেয়ে বেশি শক্তিশালী। এইবার প্রশ্ন হচ্ছে যে যত আমাদের অযুগ্ম ইলেকট্রন বাড়তে থাকে, তত এই বন্ডিংটা ভালো হয়, কারণ অযুগ্ম ইলেকট্রনের মধ্যেই তো বন্ডিংটা হয়। যখন যুগ্ম ইলেকট্রন হয়ে যাবে, তখন কিন্তু আর বন্ধন ওইভাবে হবে না। একটা অযুগ্ম ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন আরেকটা অযুগ্ম ইলেকট্রনের সাথেই বন্ডটা করে। বন্ধুত্ব কাদের মধ্যে হয়? বন্ধুত্ব তাদের মধ্যেই ভালো হয় যাদের আলাদা করে কোনো আগের থেকে বন্ধু থাকে না। যাদের আগের থেকে একটা বিরাট বন্ধু মহল থাকে, তাদের বন্ধু সংখ্যা স্যাচুরেটেড হয়ে থাকে, নতুন করে বন্ধুত্ব হওয়ার চান্স কম থাকে। কিন্তু যারা অলরেডি মানে যাদের বন্ধু সংখ্যা কম বা নেই, তাদের বন্ধু হওয়ার চান্স বেশি থাকে, তাই তো? এখানেও ঠিক তাই, একই রকম ব্যাপার। যাদের সিঙ্গেল ইলেকট্রন বেশি, তাদের মধ্যে কি হবে? তাদের মধ্যেই এই বন্ডিংটা বেটার হবে। সেই জন্য আমরা এইখানে ট্রেনটা যদি আমরা দেখি, তাহলে দেখব যে টাইটেন একমাত্র ম্যাঙ্গানিজ এবং টেকনিশিয়াম, এই দুটোই একটু আলাদা রকম কেমিস্ট্রি শো করে, এটা ব্যতিক্রম। কিন্তু তাছাড়া বাকি সবাই টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম থেকে আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে বাড়তে যখন এই 5টা পর্যন্ত যায়,
তখন ম্যাক্সিমাম। আমরা এখানে দেখি যে একটু আগেই দেখলাম যে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যদি আমরা দেখি তাহলে ক্রোমিয়াম পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে কয়টা আছে, 5টা ইলেকট্রন আমাদের ম্যাক্সিমাম আছে, তাই তো? এখানে একটা ভুল হয়ে গেছে, মানে কয়টা ইলেকট্রন এখানে ম্যাক্সিমাম আছে, 6টা অযুগ্ম ইলেকট্রন আছে। এই দেখো 1 2 3 4 5 6, 6টাই আছে। তার মানে এই ক্রোমিয়ামের ক্ষেত্রে বা ক্রোমিয়ামের গ্রুপে যারা আছে তাদের ক্ষেত্রে এই মেটালিক বন্ডিংটা সবচেয়ে ভালো হওয়ার কথা। তাহলে যদি এখানে মেটালিক বন্ডিং সবচেয়ে ভালো হয় তাহলে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। গলনাঙ্কের আমরা ক্রোমটা যদি দেখি তাহলে দেখবো এই যে টাইটেনিয়াম ভ্যানাডিয়াম থেকে ক্রোমিয়ামে ম্যাক্সিমাম হচ্ছে, স্ক্যান্ডিয়াম হয়তো তার আগে কোথাও একটা আছে, তারপরে ম্যাঙ্গানিজে গিয়ে একটু কমে যাচ্ছে, এতটা অ্যাব্রাপ্টলি কমছে তার একটা ব্যতিক্রম, কিন্তু ন্যাচারালি কি হয় আস্তে আস্তে কমতে থাকে। এইখানেও আমরা তাই দেখছি, হফনিয়াম থেকে ট্যান্টালাম থেকে টাংস্টেনে গিয়ে ম্যাক্সিমাম হচ্ছে, তারপরে রেনিয়াম অসমিয়াম ইরিডিয়াম এই করতে করতে কমছে, এবং লাস্টের দিকের গুলোতে মেটালিক বন্ডিংটা অনেকটাই কমে যায়। এবং এখানে যদি আমরা দেখি খেয়াল করি তাহলে দেখবো টাংস্টেনের ক্ষেত্রে এই বন্ডিংটা খুব শক্তিশালী হয়, ঠিক আছে, এবং গলনাঙ্কের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি এদের মধ্যে। বেশ, এবার নেক্সট আসছে হচ্ছে অ্যাটমাইজেশন এনথালপি। অ্যাটমাইজেশন এনথালপি মানে হচ্ছে যে অ্যাটম যখন এখানে ফরমেশন হবে সেই সময়টায় যে অ্যামাউন্ট অফ এনার্জিটা ওয়ার্ক রিলিজ করবে সেইটাই হচ্ছে আমাদের এই অ্যাটমাইজেশন এনথালপি। অ্যাটমাইজেশন এনথালপির ব্যাপারটাও ডিপেন্ড করে হচ্ছে এই ধাতব বন্ধনের উপর, কারণ যত শক্তিশালী বন্ধন হবে তত বেশি আর কি আমাদের এখানে এনার্জি হবে, ঠিক আছে। সেই জন্য আমরা যদি এই সিরিজগুলো অবধি যাই, সিরিজ 1 2 3 বলতে এখানে কি বোঝানো হচ্ছে, 3D 4D 5D, 3D 4D 5D এই তিনটাকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা দেখতে পারবো ওই একই রকম স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়ামে ম্যাক্সিমাম, ম্যাঙ্গানিজে তারপরে কম, তারপরে আবার যেই ট্রেন্ড সেই ট্রেন্ড, অর্থাৎ এখানে গলনাঙ্কের ক্ষেত্রে যে ট্রেন্ডটা ফলো হয়েছিল সেই একই ট্রেন্ড আমাদের এই অ্যাটমাইজেশন এনথালপির ক্ষেত্রেও কিন্তু ফলো হয়। এই দুটো ব্যাপারই আমাদের নির্ভর করে কার উপর, দুটো ব্যাপারই আমাদের নির্ভর করে হচ্ছে এই ধাতব বন্ধনের প্রকৃতিটার উপর। যার যত শক্তিশালী ধাতব বন্ধন হবে, যার যত বেশি অযুগ্ম ইলেকট্রন থাকবে, তার তত বেশি মানে তত ভালো ধাতব বন্ধন হবে, এবং যত ভালো ধাতব বন্ধন হবে তত কিন্তু এইগুলো বাড়তে থাকবে। বেশ, নেক্সট হচ্ছে আমাদের পারমাণবিক এবং আয়নিক ব্যাসার্ধ। এবার দেখো, নর্মালি আমরা কি জানি যে পারমাণবিক বা আয়নীয় ব্যাসার্ধ দুটো ফ্যাক্টরের উপর নির্ভর করে, একটা হচ্ছে জেড এফেক্টিভ আর একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন। এই দুটো ফ্যাক্টরের উপর নির্ভর করে। যত প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়তে থাকে তত আমাদের আয়নীয় ব্যাসার্ধ কি হওয়ার কথা, আয়নীয় ব্যাসার্ধ তত ছোট হতে থাকে, তাই তো, বড় হতে থাকে। কেন? প্রথম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, তার চেয়ে বড় হলে 2 3 4, এগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। তাহলে এখানেও ঠিক যে যত আমাদের এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়বে তত আমাদের আয়নীয় ব্যাসার্ধটা কি হবে, বাড়বে। আর নেক্সট হচ্ছে জেড এফেক্টিভ বা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, কার্যকরী নিউক্লিয় শক্তি। এইটা কি বলছে, মানে যত ইলেকট্রন কোনো একটা সিস্টেমে ঢুকতে থাকবে একই পিরিয়ডে বা একই পর্যায়ে, যত ইলেকট্রন ওই সিস্টেমের মধ্যে ঢুকতে থাকবে নিউক্লিয়াসের প্রোটনও সেইভাবে বাড়তে থাকবে। কিন্তু এই ইলেকট্রনগুলো ঢুকছে কোথায়, ঢুকছে তো ডি কক্ষকে। এবার আমরা জানি ডি কক্ষকের আবরণী প্রভাব খুব দুর্বল, এফ এবং ডি এর। এফ এর সবচেয়ে দুর্বল, ডি এর তার চেয়ে একটু বেশি, তার চেয়ে পি এর বেশি, সবচেয়ে বেশি এস এর। এই ডি এর আবরণী প্রভাব দুর্বল জন্য কি হয়, ওই নিউক্লিয়াসে যে চার্জটা বাড়ে ডি কক্ষক ওটাকে আর আটকে রাখতে পারে না, ডি কে ছাপিয়ে ওটা ওই এস পর্যন্ত চলে যায় এবং পুরো ইলেকট্রনটাকে নিজের দিকে আর কি স্কুইচ করে নেয়, টেনে নেয়। সেই জন্য যত এই নিউক্লিয়াসের ধনাত্মক আধান বাড়তে থাকে বা যত আমাদের নিউক্লিয়ার চার্জটা বাড়তে থাকে তত বেশি করে কি হয়, স্কুইজিংটা হয় এবং তত আস্তে আস্তে কি হয়, ওই সাইজটা কমতে থাকে। তো ন্যাচারালি এটাই দেখা যায় যে ক্রমশ গ্র্যাজুয়ালি এখানে একটা ডিক্রিজ আমাদের হতে থাকে, ঠিক আছে। শেষের দিকে গিয়ে সামান্য একটু বাড়ে, এইটার কারণটা একটু অন্যরকম। তার কারণ এইটা কারণটা আরো ভালো বুঝবে যখন কোঅর্ডিনেশন কেমিস্ট্রিটা পড়বে, ঠিক আছে। কারণ আমাদের এই ডি কক্ষকগুলো, এই ডি কক্ষকের দু রকমের ওরিয়েন্টেশন থাকে, একটা অ্যালং দ্য অ্যাক্সিস, একটা
ইন বিটুইন দ্য অ্যাক্সিস। তো সেই দুটো আলাদা আলাদা রকমের ওরিয়েন্টেশনের জন্য অনেক সময় কি হয় যে এখানে এই ইলেকট্রন যখন আর কি ঢোকে, ডিউ টু ইলেকট্রন ইলেকট্রন রিপালশন, সেখানে কোনো সময় শেষের দিকে গিয়ে সাইজটি সামান্য একটু আর কি বৃদ্ধি হয়ে যায়। তো সেইটা এখানে ব্যাপার না, মেইন ফ্যাক্টরটা হচ্ছে এইটাই যে ডি কক্ষকের মধ্যে ইলেকট্রনটা ঢুকছে এবং নিউক্লিয়ার চার্জ বাড়ছে, তারপরে আলটিমেটলি যত আমাদের আর কি পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেতে থাকে তত এটা আস্তে আস্তে ছোট হতে থাকে। ঠিক আছে, এইটা এখানে একটা ফ্যাক্টর, এইখানে একটা প্রথম কথা গেল। দ্বিতীয় কথা, এখানে আরেকটা জিনিস খেয়াল করার মতন, সেটা হচ্ছে এইটা তো আমাদের 3D সিরিজ, এই লাল দাগ দিয়ে যেটা বোঝানো হয়েছে সেটা 4D, আর নীল দাগেরটা হচ্ছে 5D। খেয়াল করলে দেখো এই 4D এবং 5D প্রায় কিন্তু আমাদের ভ্যালুগুলো কাছাকাছি চলে আসছে। ঠিক আছে, খুব গ্যাপ কম আছে দুইটা সিরিজের ভ্যালুর মধ্যে, মানে এই পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধের ভ্যালু যদি আমরা বলি, খুব কম গ্যাপ আছে। এই কারণটা কি? এর কারণ হচ্ছে ল্যান্থানাইট কন্ট্রাকশন। আমরা করব ল্যান্থানাইট কন্ট্রাকশন বা ল্যান্থানাইট সংকোচন। কি হয়, এই যে ল্যান্থানাইট আছে কোথায়, 5D তে, তো তার আগে যে 4D সেটার একটা ট্রেন্ড থাকবে যেরকম 3D ছিল এরকম। এবার এই ল্যান্থানাইটে গিয়ে কি হয়, এই ল্যান্থানাইটেও আস্তে আস্তে যত নিউক্লিয়ার চার্জ বাড়তে থাকে, আপকামিং ইলেকট্রনটা এফ কক্ষকে ঢোকে, তাই তো, এফ কক্ষকে ঢোকে। এফ কক্ষকে ঢোকার সাথে সাথে এখানে যেটা হয়, এফ কক্ষকের আবরণের প্রভাব আরো দুর্বল, সেই জন্য ওইখানে আরো বেশি স্কুইজিং হয় এবং গ্র্যাজুয়ালি এখানে একটা খুব শার্প ডিক্রিজ হয়। আমরা দেখব ল্যান্থানাইট পড়ার সময় সেটা, এটাকে বলা হয় ল্যান্থানাইট সংকোচন। তার ফলে এই যে সেরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত একটা গ্র্যাজুয়াল ডিক্রিজ হয় সাইজে, এবং সেই এফেক্টটা ল্যান্থানাইটের পরের এলিমেন্টগুলোর মধ্যেও চলে আসে। তার ফলে কি, এর যতটা আর কি বড় হওয়ার কথা ছিল হফনিয়ামের, কারণ জার্কোনিয়ামের থেকে হফনিয়ামের সাইজ বড় হওয়ার কথা ছিল, কারণ এর হচ্ছে আমাদের ডি কক্ষক 4 নম্বর 4D, এর 5D, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বেশি, উপর থেকে নিচে গেলে সাইজ বাড়ে, সেটা হওয়ার কথা ছিল। কিন্তু এই ল্যান্থানাইট সংকোচনের জন্য আর ওটা অতটা বাড়তে পারে না, কমে যায় কিছুটা, কমে গিয়ে কি হয়ে যায়, প্রায় এই দুটো সমান হয়ে যায়। এবং এই আয়নীয় ব্যাসার্ধ বা পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান হয়ে যায় জন্যই এই জার্কোনিয়াম হফনিয়ামের কেমিস্ট্রিটা অনেকটা সিমিলারিটি দেখায়। ঠিক আছে, একটা প্রশ্ন খুব আসতো আগে পরীক্ষাতে, এখনো আসে, সেটা হচ্ছে জার্কোনিয়াম হফনিয়ামের রাসায়নিক ধর্মের মধ্যে সাদৃশ্য দেখা যায় কেন? তার কারণ হচ্ছে এইটাই, ল্যান্থানাইট সংকোচন। এটা ল্যান্থানাইট সংকোচনের পরবর্তী যে মৌলগুলো রয়েছে, পোস্ট ল্যান্থানাইট এলিমেন্টস বলা হয়, এই ল্যান্থানাইট পরবর্তী মৌলের ক্ষেত্রেও এই ল্যান্থানাইট সংকোচনে একটা প্রভাব রয়ে যায়। সেই কারণেই এগুলোর এই 4D এবং 5D সিরিজের আয়নীয় ব্যাসার্ধ এবং পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান হয়, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, বেশ। এবার নেক্সট হচ্ছে জারণ স্তর। দেখো একটা জিনিস যেটা আমি বলছিলাম যে নর্মালি আমাদের +2টাই এখানে হচ্ছে স্থায়ী জারণ স্তর, বেশিরভাগ ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে +3টা দেখায়। তাছাড়াও শুধুমাত্র +2 বা +3তে এটা সীমাবদ্ধ না, দেখা যায় যে গ্র্যাজুয়ালি মাঝখান পর্যন্ত, মানে ম্যাঙ্গানিজ পর্যন্ত এরা +7 পর্যন্ত দেখাতে পারে। কেন এরকমটা হয়? এই যে এই ইলেকট্রনিক কনফিগারেশনই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে, এইটা এতটা ইম্পর্টেন্ট। স্ক্যান্ডিয়ামের এখানে দুটো ছিল, এইখানে একটা ইলেকট্রন, সেই জন্য স্ক্যান্ডিয়াম +3। টাইটেনিয়ামের ক্ষেত্রে দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, +2 তো সবাই কম বেশি দেখায়, এই দুটো ছেড়ে দেয়, এই একটা ছাড়তে পারে, আরেকটা আছে এটাও ছাড়তে পারে, 4টা অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে +4 পর্যন্ত দেখায়। ভ্যানাডিয়ামের ক্ষেত্রে সেটা +5 অবধি হতে পারে, ক্রোমিয়ামে +6 পর্যন্ত হতে পারে,
ম্যাঙ্গানিজে +7 অব্দি হতে পারে। কেন? এইখানে 5টা ইলেকট্রন, এখানে 2টো ইলেকট্রন, এই 5 2 7টা ইলেকট্রনই যদি ছেড়ে দেয় তাহলে +7 পর্যন্ত দেখাতে পারে। এইবার তারপরের গুলোর ক্ষেত্রে কি হয়, তারপরের গুলোর ক্ষেত্রে আবার আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে? কেন? ওইখানে ওই ইলেকট্রনের যুগ্মীকরণ হয়ে যায়, তখন আস্তে আস্তে আবার উল্টো দিকের ট্রেন্ড শুরু হয়, +6 +4 +4 +2 +2 এরকম করে দেখে। কিন্তু জিঙ্কের একটাই অক্সিডেশন স্টেট আছে +2, এর আর কোনো স্থায়ী অক্সিডেশন স্টেট নেই, এটাই এর দুর্ভাগ্য। জিঙ্কের দুর্ভাগ্য এইটাই যে ওর যদি আরেকটা +3 ফ্রিও যদি থাকতো কোনোভাবে স্থায়ী জারণ স্তর, তাহলে ও সন্ধিগত মৌলের মধ্যে ঢুকে যেতে পারতো। কিন্তু বেচারা দুঃখ করে কি লাভ, এই একটা ইলেকট্রনের জন্য সন্ধিগত মৌলের সিলেকশনটা হলো না আর কি। তো তোমাদের ক্ষেত্রে ওই কম্পিটিটিভ পরীক্ষায় তাই, ঠিক আছে, 1 নাম্বার 1 মার্কস তো অনেক বেশি, তো মানে দশমিকে আর কি 4 ঘর ডিজিট পরেও আর কি নাম্বারের হিসাবে অনেক সময় সিলেকশন আটকে যায় 3 ঘর 4 ঘরে। তো সেই জন্য প্রত্যেকটা নাম্বার ইম্পর্টেন্ট। এর ক্ষেত্রে, এদের ক্ষেত্রে যেমন প্রত্যেকটা ইলেকট্রন ইম্পর্টেন্ট, তোমাদের ক্ষেত্রে প্রত্যেকটা নাম্বার ইম্পর্টেন্ট। সেই জন্য পরীক্ষা যখন দেবে তখন অ্যান্সার লেখার সময় ঠিকঠাক মতন অ্যান্সার লিখবে, টু দি পয়েন্ট অ্যান্সার লেখার চেষ্টা করবে, বেশি কথা লিখতে হয় না, কিন্তু যেইটুকু লিখবে সেইটুকু যেন জাস্টিফাইড হয়, ঠিকঠাক হয়, বিজ্ঞানসম্মত হয়, তাহলে পরে অ্যান্সারের মার্কসটা ঠিকঠাক আসবে, নাহলে আসবে না। ওকে, তো এইটা এখানেই বোঝা গেল, এই রেসপেক্টে এদের কম্পাউন্ড হয়। আমরা নেক্সট ক্লাসে যখন পড়বো, এই ক্রোমিয়ামের একটা কম্পাউন্ড আছে আমাদের ডাইক্রোমেট Cr2O7 2-, আর ম্যাঙ্গানিজের আছে পার ম্যাঙ্গানেট MnO4-, এই +7 +6 দিয়ে, সেটা আমরা পরের ক্লাসে পড়বো আর কি এদের কেমিস্ট্রিতে। নেক্সট হচ্ছে E0 ভ্যালু, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বা E0 ভ্যালু। এটা ইলেকট্রোকেমিস্ট্রি পড়ানোর সময় আমি অলরেডি বলে দিয়েছি। এদের ক্ষেত্রে একটা জিনিস দেখো, আস্তে 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 এটা কম বেশি হয়। কপারের ক্ষেত্রে গিয়ে সেটা পজিটিভ হচ্ছে, আমরা এটা বলেওছিলাম তড়িৎ রাসায়নিক শ্রেণী থেকে, বা রাসায়নিক সক্রিয়তা শ্রেণী যেটা, সেই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে আমরা বলে দিয়েছিলাম যে হাইড্রোজেনের উপরে, কারণ জিরো ভ্যালুটা কার জন্য, জিরো ভ্যালুটা এই E0, এটা হচ্ছে হাইড্রোজেনের, ঠিক আছে, আর কপারের ক্ষেত্রে এই ভ্যালুটা পজিটিভ হয়, ঠিক আছে। সেই জন্যই আমরা কি করি, কপার সেটা ক্যাথোড হিসেবে ইউজ করা হয়, কপারে বিজারণ হয়, ঠিক আছে। কিন্তু জিঙ্কের ক্ষেত্রে ভ্যালুটা অনেক কম, নেগেটিভে, সেই জন্য জিঙ্ক এখানে অ্যানোড হিসেবে ইউজ করা হয়েছিল, মনে পড়ছে? তো এই হচ্ছে এখানে কারণ, এখানে জাস্ট এই ভ্যালুটাই এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে চৌম্বক ভ্রামক, এই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট চৌম্বক ভ্রামক। নর্মালি ডি ব্লক এলিমেন্টের চৌম্বক ভ্রামক হিসাব করা হয় দুই ভাবে। আচ্ছা, চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মুভমেন্ট এইটা আসার কারণ কি? প্রথম কথা হচ্ছে যে ইলেকট্রনের মোশনের জন্য এই চৌম্বক ভ্রামকের গল্পটা আসে। এবার ইলেকট্রনের দুটো পরিচয় হয়, একটা হচ্ছে তার স্পিন, একটা হচ্ছে তার অরবিটাল। তার যে স্পিন নিজের অক্ষের চারপাশে যে ঘুরছে আমরা বলি, ধরে নিই, তো এই স্পিন মোশনের জন্য একটা মোমেন্টাম জেনারেট হয়, আর এই অরবিটাল বরাবর যে ঘুরছে সে অরবিটালের জন্য একটা মোমেন্টাম জেনারেট হয়। তাহলে এর দুটো মোমেন্টাম থাকে, একটা হচ্ছে স্পিন মোমেন্টাম, স্পিন ম্যাগনেটিক মোমেন্ট, another one is angular magnetic moment. এবং সেইটা কি আসে, স্পিন ম্যাগনেটিক মোমেন্টটাকে আমরা এইভাবে আর কি বলি, আর সাথে যেটা অ্যাঙ্গুলার ম্যাগনেটিক মোমেন্ট সেটা এল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। তো এই দুটো রেসপেক্টে এটাকে আর কি ধরা হয়। কিন্তু যেগুলো 3D সিরিজের এলিমেন্ট, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে এই পারিপার্শ্বিক যে আরো পরমাণুগুলো আছে সে তাদের উপস্থিতির জন্য এই অরবিটাল অ্যাঙ্গুলার মুভমেন্ট, যেটা আর কি অ্যাঙ্গুলার ম্যাগনেটিক মুভমেন্ট লিখে দিয়েছে, অরবিটাল ম্যাগনেটিক মুভমেন্ট,
এই অরবিটাল ম্যাগনেটিক মোমেন্টটা এখানে খুব একটা কার্যকরী হয় না, যেটা হয় আমাদের এই স্পিনটাই হয়। ঠিক আছে, এবার দেখো একটা ইলেকট্রনের কয়টা স্পিন হয়? দুটো স্পিন হয়। সেই জন্য অযুগ্ম ইলেকট্রন দিয়ে যদি আমি জিনিসটাকে আর কি বলতে চাই, তখন আমার এই অযুগ্ম ইলেকট্রনের ফর্মুলাটা এইভাবে আসে, n ইন্টু n প্লাস টু এত বোর ম্যাগনেটন। ঠিক আছে, n ইন্টু n প্লাস টু এত বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটনটা এখানে একক আর কি, যেখানে এই এনটা কি, এনটা হচ্ছে তার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, যে এই যে আয়নগুলো আছে এই আয়নগুলোর মধ্যে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত। যেমন আমি যদি এখানে ধরে নিই স্ক্যান্ডিয়াম 3+, তাহলে এর মধ্যে অযুগ্ম ইলেকট্রন কত আছে? 3+, তো 0, 3d 0, 0 হওয়ার জন্য এখানে যদি 0 বসাই তাহলে কত আসবে? 0ই আসবে। সেই জন্য আমাদের ম্যাগনেটিক মোমেন্ট, ক্যালকুলেটেড ম্যাগনেটিক মোমেন্ট আছে 0, অবজার্ভটাও আছে 0। এবার অবজার্ভ ম্যাগনেটিক মোমেন্ট একটু কম বেশি হয়, ন্যাচারালি বেশি মানে কম বেশি হওয়ার কিছু কারণ আছে। তার কারণ আছে ইলেকট্রনটার ওরিয়েন্টেশন কোথায় কিরকম আছে, তার আরো লিগ্যান্ডের প্রেজেন্স আছে কিনা, এইসব অনেক রকমের ফ্যাক্টর এখানে আরো কাজ করে। অরবিটাল মুভমেন্ট কিছু কিছু সময় কন্ট্রিবিউশন দিতে পারে। ঠিক আছে, এই সমস্ত কারণের জন্য ওখানে অবজার্ভটা একটু কম বেশি হয়, কিন্তু আমাদের ক্যালকুলেটেডটা আমরা এখান থেকে ইচ্ছা করলেই বার করতে পারি। যেমন টাইটেনিয়াম 3+, টাইটেনিয়াম 3+ এ অযুগ্ম ইলেকট্রন কত? একটা। তাহলে যদি আমরা এই ফর্মুলায় বসিয়ে দিই তাহলে কত আসবে? 1 ইন্টু 1 প্লাস 2 এত বোর ম্যাগনেটন। তাহলে কত হচ্ছে সেটা? √3 বোর ম্যাগনেটন। √3 এর মান হচ্ছে 1.732। তাহলে ক্যালকুলেটেড বোর ম্যাগনেটন কত? 1.73। আর অবজার্ভড যেটা অরিজিনালি দেখা যায় সেটা কত? 1.75, সামান্য বেশি, খুব বেশি নয়। তো একই জিনিস এখানে বাকিগুলোর ক্ষেত্রেও। জিঙ্কের ক্ষেত্রে কি আবার কি হচ্ছে? 3d10, এখানে অযুগ্ম ইলেকট্রন কিন্তু নেই। আমি এখানে এন এর যেটা ভ্যালু বলছি সেটা কিন্তু অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, এন কিন্তু যুগ্ম মানে টোটাল ইলেকট্রন সংখ্যা নয়, এন হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। এন হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। তাহলে এইখানে আমাদের 0 জিঙ্কের ক্ষেত্রে, সেই জন্য আমাদের ক্যালকুলেটেডটা এখানে 0ই আসছে। বেশ, এবং ম্যাক্সিমাম এই ম্যাঙ্গানিজের ক্ষেত্রে 3d5 যেটা, এটার ক্ষেত্রে ম্যাক্সিমাম 5.92 আসে, তারপর আবার গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতে থাকে। ওকে, নেক্সট আরেকটা যেটা ধর্ম সেটা হচ্ছে আয়নের বর্ণ এবং জটিল যৌগ গঠনের প্রবণতা। আরো অনেক ধর্ম আছে, অনুঘটকীয় ধর্ম আছে। ঠিক আছে, এরা ভালো অনুঘটক হিসেবে কাজ করে, যেমন প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, নিকেল। আমরা এর আগে পড়েছিলাম অনুঘটক করার সময় যে ওই সারফেস এরিয়াটা এখানে আর কি প্রোভাইড করতে পারে। দ্বিতীয় হচ্ছে ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ড। ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ড ফরমেশন। আর হচ্ছে অ্যালয় ফরমেশন, সংকর ধাতু তৈরি করতে পারে, অ্যালয় কম্পাউন্ড। ঠিক আছে, এই এই ধর্মগুলো এর মধ্যে আর কি আছে। তো সেটা নিয়ে আমরা আর এখানে ইন ডিটেলসে আর কিছু পড়ছি না, জাস্ট এটা জানলেই হবে। যেটা আমাদের এখানে জানা খুব ইম্পর্টেন্ট যে এই বর্ণটা কেন আসে। আর জটিল যৌগ গঠনের ক্ষমতা বা জটিল যৌগ নিয়ে তো একটা কমপ্লিট চ্যাপ্টারই আমরা পড়বো আলাদা করে, সেই জন্য জটিল যৌগটা নিয়ে এখানে আর বিস্তারিত কিছু আলোচনা করছি না। যেটা আলোচনা করার বিষয় সেটা হচ্ছে আয়নের বর্ণটা কেন হয়। যে আমরা এখানে কতগুলো আর কি ছবি এখানে পরপর দেখানো হয়েছে, দেখো এটা ভ্যানাডিয়াম 4+ এর সলিউশন, এটা ভ্যানাডিয়াম 3+ এর, এটা ম্যাঙ্গানিজ 2+ এর, এটা আয়রন 3+ এর, কোবাল্ট 2+, নিকেল 2+, কপার 2+। বেশিরভাগ সন্ধিগত মৌলের যৌগগুলো কিন্তু বর্ণ আছে। ঠিক আছে, এবং সেই বর্ণগুলো কি কি আমরা এখানে যদি দেখি তাহলে দেখব স্ক্যান্ডিয়াম 3+ কালারলেস, বর্ণহীন। টাইটেনিয়াম 4+ কালারলেস, বর্ণহীন। টাইটেনিয়াম 3+ পার্পল কালার, ভ্যানাডিয়াম 4+ ব্লু, 3+ গ্রিন, ভ্যানাডিয়াম 2+ ভায়োলেট, ক্রোমিয়াম 3+ ভায়োলেট, ম্যাঙ্গানিজ 3+ ভায়োলেট, ক্রোমিয়াম 2+ ব্লু, ম্যাঙ্গানিজ 2+ ফেইন্ট পিঙ্ক কালার, আয়রন 3+ ইয়েলো, আয়রন 2+ গ্রিন, কোবাল্ট হলে পরে সেটা ব্লু পিঙ্ক, ব্লু বা পিঙ্ক আজকে, কোবাল্ট 3 হলে ব্লু, কোবাল্ট 2 হলে পিঙ্ক,
নিকেল 2 প্লাসে গ্রিন, কপারে ব্লু, জিঙ্কে কালারলেস। এই সিরিজটা থেকে একটা কনক্লুশনে আসা যায়। কি কনক্লুশন? যেখানে অযুগ্ম ইলেকট্রন নেই, অযুগ্ম ইলেকট্রন নেই, সেটা বর্ণহীন। কিভাবে বলছি স্যার? দেখো, এটা জিঙ্ক 3d10 অযুগ্ম ইলেকট্রন আছে? নাই। টাইটেনিয়াম 4 প্লাস 3d0 অযুগ্ম ইলেকট্রন আছে? নাই, কালারও নাই। স্ক্যান্ডিয়াম 3 প্লাস 3d0 অযুগ্ম ইলেকট্রন আছে? নাই, কালারও নাই। ওকে, তো এই হচ্ছে এখানে আর কি গল্প। এবার এটা কেন হয়? দেখো, একটা সিম্পল এক্সাম্পল আমরা দিই, আমরা এটা আরো ভালো বুঝতে পারবো যখন আমরা জটিল যৌগটা পড়ব। জটিল যৌগ যখন পড়বো, আমি একটু আগে বললাম যে আমাদের ডি অরবিটাল গুলো দুরকম ওরিয়েন্টেশনের হয়। কি? একটা হচ্ছে ইন বিটুইন অ্যাক্সিস, দুটো অক্ষের মাঝ বরাবর, মানে এক্স ওয়াই। এক্স জেড, ওয়াই জেড, হচ্ছে ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড। আর কি? অ্যালং দ্য অ্যাক্সিস, অ্যাক্সিস বরাবর এক্স ওয়াই, এটার নাম হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর একটা হয় জেড বরাবর, আর এক্স ওয়াই প্লেনে থাকে একটা বেলি বন্ড, এটার নাম হচ্ছে ডি জেড স্কোয়ার। তাহলে অ্যালং দ্য অ্যাক্সিস এবং ইন বিটুইন দ্য অ্যাক্সিস আমাদের দুটো টাইপের থাকে। এবার দেখা যায় যখন এখানে লিগ্যান্ড অ্যাপ্রোচ করে, যারা অ্যাক্সিস বরাবর তাদের মধ্যে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা বেশি হয়, কারণ ওই বরাবরই তো আমাদের অন্য একটা অরবিটাল আসছে বা লিগ্যান্ড আসছে, তাহলে ওই ওর মধ্যেও ইলেকট্রন আছে, এর মধ্যেও ইলেকট্রন আছে, দুটো যখন একই দিক থেকে অ্যাপ্রোচ করবে তখন এদের মধ্যে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হবে। কিন্তু ইন বিটুইন অ্যাক্সিস যারা রয়েছে তারা দুটো অ্যাক্সিসের মাঝখানে আছে, লিগ্যান্ডটা আসবে এই বরাবর বা কোনো একটা অ্যাক্সিস বরাবরে আরেকটা অরবিটাল আসবে, তখন এই রকম অ্যাপ্রোচ হবে। তো এই অ্যাপ্রোচে রিপালশন বেশি হওয়া উচিত না এই অ্যাপ্রোচে রিপালশন বেশি হওয়া উচিত? এই অ্যাপ্রোচে রিপালশন বেশি হওয়া উচিত। ঠিক এইখানেও তাই হয়েছে, এই অ্যাপ্রোচের রিপালশন বেশি হয় জন্য এই দুটো অরবিটালের এনার্জেটিক্যালি হায়ার হয়ে যায়। ঠিক আছে, তো আমরা 5টা ইলেকট্রন দিয়ে যদি আর কি হিসাব করি, দুটো হায়ার আর বাকি 3টে লোয়ার। এবারে ইলেকট্রন ফিল আপ করো, সে ফর এক্সাম্পল কপার 2 প্লাস এর ক্ষেত্রে ফিল আপ করো, তাহলে কি? কপার 2 প্লাসের D9, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ইলেকট্রন। একটা কিন্তু এখানে আমাদের ভ্যাকেন্সি রয়ে গেল। এবার কি হয়, দৃশ্যমান আলো যখন ওর উপরে পড়ছে, সেখানে ফোটন কণা আছে কিছু, সেইটা নিয়ে একটা ইলেকট্রন এক্সাইটেড হলো, এক্সাইটেড হয়ে এখানে জাম্প করলো, তাহলে এক প্রকারের ডি কক্ষক থেকে আরেক প্রকারের ডি কক্ষকে এরা চলে যাচ্ছে। এই ধরনের স্থানান্তরণকে বলা হয় ডিডি স্থানান্তরণ, ইংরেজিতে বলা হয় ডিডি ট্রানজিশন। এইবার যখন ও ফিরে আসবে, এই এক্সেস এনার্জিটা ছাড়বে, ছাড়লেই তো ফিরে আসবে, সেই এক্সেস এনার্জিটা কি হবে? সেটা ওই ভিজিবল রেঞ্জের মধ্যে আমরা কোনো একটা কালারকে, ও ভিজিবল রেঞ্জের কোনো একটা ওয়েভলেন্থের এনার্জি হিসেবে আসবে, যেটা আসবে তার কমপ্লিমেন্টারি কালার আমরা দেখব, যেইভাবে আমাদের আমরা আর কি দেখতে পারি নর্মালি যে কোনো জিনিস ভিজিবল হয় যে এইরকম ভাবে ফান্ডামেন্টাল রুলে, সেই রুলেও এখানে হবে, যে এনার্জিটা ছাড়বে সেই তার রেসপেক্টে আমরা কালারটা দেখব। তার মানে এই ক্ষেত্রে আমাদের কালার শো তখনই হবে যদি এইখানে আমাদের ইলেকট্রন থাকে, যাদের ডি ইলেকট্রন নেই তাদের তো কালার শো করার কোনো প্রশ্নই ওঠে না। সেই জন্যই যাদের ডি ইলেকট্রন ছিল না তাদের কালার দেখা যায় না।
তাহলে স্যার এখানে তো ভরে ভরে ডি ইলেকট্রন আছে, এ কেন কালার দেখালো না? খেয়াল করো, এইখানে একটা ভ্যাকান্সি ছিল আগের থেকে, তাই তো? এই ভ্যাকান্সিটাকে যদি আমি ফুল করে দিই, স্থানান্তরণ হবে? হবে না তো। সিনেমা হলে সিনেমা দেখতে গেছো বন্ধুকে নিয়ে, হ্যাঁ বন্ধুকে নিয়ে, তো যাই হোক, তো গিয়ে দেখছো যে প্রচুর জায়গা ফাঁকা আছে, তাই না? তো তোমার যা যেভাবে টিকিট কাটা আছে সেইভাবেই তুমি বসবে, কিন্তু সিট তো অনেক ফাঁকা আছে, পরের লোকজন এসে তো আরো বসতে পারবে, ইনস্ট্যান্ট যদি কেউ এসে তখনই টিকিট কেটে বসতে চায়, বসতে পারবে তো, কারণ সিট তো ভরে যায়নি। কিন্তু যদি হাউসফুল হয়ে যায় হল, তখন কি হয়ে যাবে? তখন যে লাস্টে আসবে বা হাউসফুল হওয়ার পর যে আসবে, সে কি আর টিকিট পাবে? পাবে না তো, কারণ অলরেডি তো হাউসফুল, অলরেডি তো কমপ্লিট, জায়গা তো ফাঁকাই নেই, তাহলে কোথায় আসবে? আসতে পারবে না। এখানেও ঠিক তাই, যদি ইলেকট্রন এখানে ফিল হয়ে যায়, নতুন ইলেকট্রন কি এখান থেকে ওখানে আর জাম্প করবে? করবে না তো। সেই জন্যই যাদের কমপ্লিটলি ফিল আপ তারাও কালার দেখায় না, আর যাদের ইলেকট্রন নেই তারা তো কালার দেখাই না। সেই জন্যই জিঙ্কের 10টা ইলেকট্রন আছে কিন্তু সমস্তটাই ফিল আপ, ইলেকট্রন যাওয়ার আর রাস্তাই নেই, কোথায় যাবে? কারণ একটা কক্ষকে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রনই থাকে, সবই তো ফিল্ড। সেই জন্য জিঙ্ক এখানে কি করতে পারে না, কালার শো করতে পারে না। কিন্তু বাকিরা কিন্তু আমাদের এখানে যাদের যাদের আংশিক ভাবে আর কি পূর্ণ, তারা সবাই আমাদের এখানে কি করতে পারছে, কালার শো করতে পারছে। বেশ, ওকে। এবার নেক্সট আমরা আসবো হচ্ছে ল্যান্থানাইটস। ল্যান্থানাইটস যেটা বললাম, যে আবার যদি আমরা প্রথম স্লাইডটায় যাই, এই যে গ্রুপটা, এই টোটাল গ্রুপটা কে কে আছে এখানে? সেরিয়াম, প্রাসিওডাইমিয়াম, নিওডাইমিয়াম, প্রমিথিয়াম, স্যামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিনিয়াম, থার্বিয়াম, ডিসপ্রোসিয়াম, হোলমিয়াম, ইরবিয়াম, থুলিয়াম, ইটারবিয়াম, লুটেশিয়াম। এই 14টা এলিমেন্ট, এই 14টা এলিমেন্ট হচ্ছে যে এই ল্যান্থানামের সাথে সিমিলারিটি রয়েছে কেমিস্ট্রি, এরা অ্যাকচুয়ালি থাকে এইখানেই, আলাদা করে লেখা হয় 14টা, যেহেতু একটা গ্রুপের মধ্যে লেখাটা মুশকিল বা ঠিক না, সেই জন্য আলাদা করে আর কি এদেরকে আলাদা সিরিজ হিসাবে লেখা হয়। এই ওভারঅল সিরিজটাকেই বলা হয় কি, ল্যান্থানাইট সিরিজ, সেটাই আমরা এখানে দেখছি। ঠিক আছে, এবার তাহলে এখানে প্রথম থেকে কে কে আছে? ল্যান্থানাম, এবং এদের ভ্যালেন্স মানে কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশনে এফ কক্ষকটা চলে আসে। ল্যান্থানামের ক্ষেত্রে আসে না, ল্যান্থানামের ডি তেই আসে, কিন্তু সিরিয়াম থেকে বাকিগুলোর ক্ষেত্রে এফ কক্ষক চলে আসে। ঠিক আছে, যেমন আমরা যদি কনফিগারেশন দেখি, ল্যান্থানামের কত 5d16s2, সেরিয়ামের 4f1 5d16s2, প্লাসিওডাইমিয়ামের 4f3 6s2, নিওডাইমিয়ামের 4f4 6s2, প্রমিথিয়ামের 4f5 6s2, এরকম করে করে পরপর চলতে থাকে। ঠিক আছে, এবং এদের ক্ষেত্রে দেখো একটা জিনিস, যে 6s এই কক্ষকে দুটো ইলেকট্রন থাকে, এই দুটো তো ইজিলি ছেড়ে দিতে পারবে। আর একটা হচ্ছে ডি কক্ষক গুলোতে একটা করে ইলেকট্রন থাকে কম বেশি, সেই কারণে এদের জেনারেল যেটা মানে এদের যেটা স্থায়ী জারণ স্তর সেটা হচ্ছে +3 সবাই দেখায় ল্যান্থানাইটস। এছাড়াও কেউ কেউ +4ও দেখায়, কিরকম? যেমন সেরিয়াম, কারণ সেরিয়ামে 4টা ইলেকট্রন আছে, ছেড়ে দিতে পারে ইজিলি। প্রাসিওডাইমিয়াম, নিওডাইমিয়াম, ডিসপ্রোসিয়াম, হলমিয়াম, এরা +4 দেখায়। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে সেরিয়ামের +4, সেরিয়ামের +4 অনেক কম্পাউন্ড ইউজ হয়। আর একটা জিনিস যেটা হচ্ছে +2টা খুব ইম্পর্টেন্ট,
সেটা হচ্ছে ইউরোপিয়াম গ্যাডোলিনিয়ামের, যেহেতু যে 4f7 হাফ পিল, কারণ এফ কক্ষকের ক্ষেত্রে মানে এফ সেল যেটা তার কয়টা কক্ষক থাকে, 7টা, যেমন ডি এর ক্ষেত্রে 5টা থাকে, এর ক্ষেত্রে সাবশেল হিসেবে 7টা থাকবে। সেই 7টার জন্য এখানে যেহেতু 7টা ইলেকট্রন, তাই এটা হাফ ফিল্ড হিসেবেই থাকছে। সেই জন্য ইউরোপিয়াম, স্যামারিয়াম, ঠিক আছে, এগুলো আমাদের +2 ও এখানে শো করতে পারে। ওকে, আচ্ছা, এবার যেটা এখানে বলা হচ্ছিল যে এদের ক্ষেত্রে গ্র্যাজুয়াল ডিক্রিজটা কি হবে, তো এই সাইডের গুলো জাস্ট আলাদা আলাদা অক্সিডেশন স্টেটে দেখানো হয়েছে। নর্মালি আমরা +3টা দিয়ে যদি দেখি বা এমনিও যদি দেখি, তাই যেটা বলছিলাম আর কি, যে এই ইলেকট্রন গুলো কোন কক্ষকে ঢুকছে, এবার সব এফ এ ঢুকছে না, যে F1 F3 F4 F5 F6 F7, হ্যাঁ, এফ কক্ষকে ঢুকছে। এবার এফ কক্ষকের আবরণী প্রভাব আরো দুর্বল, ও কি করতে পারে না, নিউক্লিয়ার চার্জটাকে ধরে রাখতে পারে না, ওকে ছাপিয়ে ওটা এস অরবিটাল পর্যন্ত চলে যায়। এবং যত আমরা গ্র্যাজুয়ালি এখানে নিচে নামতে থাকবো, অ্যাটমিক নাম্বার বাড়তে থাকবে, ইলেকট্রনও যেমন এফ কক্ষকে ঢুকছে, নিউক্লিয়াসের চার্জটাও বাড়ছে, কারণ প্রোটনও ওর মধ্যে বাড়ছে একইভাবে। সেই কারণে কি হচ্ছে, এই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা অনেকটা বেড়ে যাচ্ছে এবং ওটাকে আরো বেশি করে নিজের দিকে টানছে। তাই একটা গ্র্যাজুয়াল ডিক্রিজ হয় সাইজে, ওই কার্যকরী নিউক্লিয় শক্তি বাড়ার জন্য। এই যে গ্র্যাজুয়াল ডিক্রিজ উইথ ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার বাড়ছে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নীয় ব্যাসার্ধের যে একটা ক্রম সংকোচন ল্যান্থানাইটের ক্ষেত্রে, সেটাকেই বলা হয় ল্যান্থানাইট সংকোচন। দেখা যাচ্ছে। এবং এইটা যে লুটেশিয়াম পর্যন্ত তখন অনেকটা আর কি সাইজ কমে যায়। এটা যদি মোটামুটি 108 পিকোমিটার রেঞ্জে হয়, এই লুটেশিয়ামে গিয়ে এটা মোটামুটি আমাদের 85 পিকোমিটারের মতন হয়ে যায়, মানে 108 থেকে 85 অনেকটাই কম, প্রায় 20-র মতন কম, তাই তো। তো সেই জন্য এখানে কি হয়, এই যে ডিক্রিজটা হচ্ছে, এই ডিক্রিজটা পরবর্তী এলিমেন্ট যেগুলো আছে ল্যান্থানাইডের পরবর্তী যেগুলো পোস্ট ল্যান্থানাইড এলিমেন্ট, তাদের ক্ষেত্রেও একটা এফেক্ট করে, যেটা আমি একটু আগে বলছিলাম জার্কোনিয়াম হফনিয়ামের কথা বা 4D 5D সিরিজ বলার সময়। তো এটা হচ্ছে ল্যান্থানাইড সংকোচনের প্রভাব, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়, ঠিক আছে। তো ল্যান্থানাইড সংকোচন এই জায়গাটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। বেশ, নেক্সট আমরা আসছি ল্যান্থানাইডের যে কেমিস্ট্রি, আমরা যদি এই কেমিক্যাল প্রপার্টিসটা দেখি, তাহলে দেখব সালফারের সাথে রিঅ্যাকশন করলে ল্যান্থানাইড সালফার হয়। আচ্ছা, অক্সিজেনে যদি পোড়ানো হয় তাহলে ল্যান্থানাম অক্সাইড হয়। অ্যাসিডের মধ্যে দিলে পরে এখানে হাইড্রোজেন রিলিজ করতে পারে, যেহেতু এদের মধ্যে একটু মেটালিক প্রপার্টি কিছুটা রয়েছে। হ্যালোজেনের সাথে রিঅ্যাক্ট করলে হ্যালাইড হয়, ট্রাইহ্যালাইড। আচ্ছা, ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করলে হাইড্রক্সাইড হয়, OH। কার্বনের সাথে রিঅ্যাকশন করলে ল্যান্থানাইড কার্বাইড, আর নাইট্রোজেনের সাথে ল্যান্থানাম নাইট্রাইড, ঠিক আছে। এগুলো আমাদের এখানে আর কি জেনারেট করে, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে অ্যাক্টিনাইডস, ওই যে একই রকম, এই সিরিজটা যেমন ল্যান্থানাইড ছিল, এর নিচের যে সিরিজটা, এই সিরিজটা হচ্ছে আমাদের অ্যাক্টিনাইড। কেন, প্রথম এখানে অ্যাক্টিনামের সাথে বাকিগুলো একসাথে আছে, সেই জন্য সরি, পুরো সিরিজটার নামই আমাদের অ্যাক্টিনাইড হয়ে যায়। কে কে রয়েছে এখানে, থোরিয়াম, প্রোটাক্টিনিয়াম, ইউরোপিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, আমেরিসিয়াম, কুরিয়াম, বার্কলেনিয়াম, ক্যালিফোর্নিয়াম, আইনস্টাইনিয়াম, ফার্মিয়াম, মেন্ডেলিভিয়াম, নোবেলিয়াম, লরেন্সিয়াম, ঠিক আছে। এদের মধ্যে কিন্তু প্রায় সবাই আমাদের রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয়, ঠিক আছে। এগুলোর তো আমরা নাম জানি, ইউরোপিয়াম, থোরিয়াম, ঠিক আছে, এগুলো তো আমরা হামেশাই শুনে আসছি, ঠিক আছে। এগুলো সবই তেজস্ক্রিয়, এই কারণে এদের কেমিস্ট্রিটা একটু অন্যদের থেকে একটু আলাদা রকমের হয়। যাই হোক, এদের নিয়ে এখানে বিশেষ আলোচনা করা হয়নি,
জাস্ট খালি এদের পজিশনটা কোথায় এবং ল্যান্থানাইডস এর সাথে এদের একটা কম্পারিজন যদি আমরা করতে চাই সেটা জাস্ট এখানে করা হয়েছে। তার আগে বলে দিই এদের ক্ষেত্রেও আমাদের কি থাকে, এফ থাকে, এফ অরবিটাল থাকে, 5f থাকে 4f এর জায়গায়। একটা জিনিস এখানে খেয়াল করবে যে ল্যান্থানাইডের ক্ষেত্রে যেমন +3টা আমাদের একটা কমন অক্সিডেশন স্টেট ছিল, সাথে কে কে ছিল, +3টা কমন অক্সিডেশন স্টেট, কারো কারো ক্ষেত্রে +2, কারো কারো ক্ষেত্রে +4, কিন্তু ছিল এইটুকু রেঞ্জের মধ্যেই। অ্যাক্টিনাইডের ক্ষেত্রে তা হয় না। অ্যাক্টিনাইডের ক্ষেত্রে অনেক বেশি আর কি আমাদের অক্সিডেশন স্টেট দেখায়। যেমন আমাদের ওই ট্রানজিশন সিরিজের ক্ষেত্রে 3D ট্রানজিশন সিরিজের ক্ষেত্রে অনেক রকমের অক্সিডেশন স্টেট আমরা দেখেছিলাম একদম +2 থেকে +7 পর্যন্ত। এদের ক্ষেত্রেও ঠিক একই রকমেরই জিনিস দেখা যায়। শেষের দিকের গুলোর ক্ষেত্রে আইনস্টাইনিয়াম, ফার্মিয়াম এদের ক্ষেত্রে গিয়ে বা নোবেলিয়াম, লরেন্সিয়াম এদের ক্ষেত্রে আমাদের +3টাই একমাত্র দেখা যায়, কিন্তু বাকি বিশেষ করে নেপচুনিয়াম, প্লুটোনিয়াম এদের ক্ষেত্রে কিন্তু +7 পর্যন্ত আমাদের এখানে অক্সিডেশন স্টেট কিন্তু শো করে। সেই জন্য আমরা যদি ল্যান্থানাইড অ্যাক্টিনাইডের একটা কম্পারিজন করি, ঠিক আছে, ল্যান্থানাইড অ্যাক্টিনাইডের যদি একটা কম্পারিজন করি তাহলে আমরা বলতে পারবো ল্যান্থানাইড ভার্সেস অ্যাক্টিনাইড। প্রথম কথা কি, এদের ভ্যালেন্স শেলে কোন কক্ষক থাকে, 4f, ইলেকট্রনটা 4f এ ঢোকে। এদের ক্ষেত্রে কে থাকে, 5f। এই 4f নিউক্লিয়াসের অনেক কাছে থাকে। নিউক্লিয়াসের অনেক কাছে থাকার জন্য 4f টা কি করতে পারে না, 4f কিন্তু অত বেশি আর কি ও অন্যান্য মানে ও ইলেকট্রনটা ছাড়াটাও অনেক মুশকিল, যেহেতু নিউক্লিয়াসে আকর্ষণ বলটা ওর ক্ষেত্রে প্রবলতর হয় 5f এর রেসপেক্টে। সেই জন্য এদের ক্ষেত্রে এই সাধারণ জারণ স্তরটা কত হয়, সাধারণ জারণ স্তর +3, কেউ কেউ +2, +4ও দেখায়, কিন্তু এদের ক্ষেত্রে সেই রকম নয়। এদের +3, +4, +5, +6, +7 মানে হায়ার +7 পর্যন্ত আর কি এদের কিন্তু জারণ স্তর দেখায়, মানে এদের হায়ার বা আরো উচ্চতর জারণ স্তর এদের ক্ষেত্রে দেখা যায়। এদের ক্ষেত্রে উচ্চতর জারণ স্তর খুব বেশি দেখা যায় না। তৃতীয় কথা, ওই যেহেতু নিউক্লিয়াসের কাছে থাকে মানে অনেকটা ভেতরের দিকে থাকে, সেই জন্য এদের ক্ষেত্রে ল্যান্থানাইডের ক্ষেত্রে কি হয়, এরা জটিল যৌগ গঠনের প্রবণতা কম। জটিল যৌগ গঠনের জটিল যৌগ হয়, অবশ্যই হয়, প্রবণতাটা কম। এদের ক্ষেত্রে প্রবণতা বেশি। ঠিক আছে। চতুর্থ আরেকটা স্পেকট্রাল প্রপার্টি আছে, স্পেকট্রাল প্রপার্টিটা যদিও তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। ল্যান্থানাইডের ক্ষেত্রে কিছু শার্প স্পেকট্রাল প্রপার্টি শো করে, অ্যাক্টিনাইডের ক্ষেত্রে ওরকম হয় না, যাই হোক সেটা ছেড়ে দাও। তো মোটামুটি আমাদের এই ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইডের এই একটা তুলনামূলক আলোচনা এখানে করা গেল, যে এদের জটিল যৌগ গঠনের প্রবণতা কম, এদের ক্ষেত্রে বেশি, এদের ক্ষেত্রে কম্পাউন্ড কম হচ্ছে কম্পারেটিভলি, এদের ক্ষেত্রে অনেক বেশি কম্পাউন্ড পাওয়া যায়। এরা তেজস্ক্রিয় প্রকৃতির হয়, অ্যাক্টিনাইড গুলো তেজস্ক্রিয়, এরা কিন্তু তেজস্ক্রিয় নয়, এরা অতেজস্ক্রিয়, তেজস্ক্রিয়তা এদের কম থাকে বা বেশিরভাগ ক্ষেত্রে এরা অতেজস্ক্রিয়ই হয় সব, ঠিক আছে। এদের ক্ষেত্রে 4f থাকে, 5f থাকে, সাধারণ জারণ স্তর +3, উচ্চতর গুলো দেখায় না, এদের ক্ষেত্রে উচ্চতর গুলো দেখায়। তো এই মোটামুটি হচ্ছে আমাদের ল্যান্থানাইড অ্যাক্টিনাইডের একটা তুলনামূলক আলোচনা। বই পড়বে, বইয়ের মধ্যে আরো কিছু থাকবে, সেগুলো দেখবে। তো আমাদের এই ডি এবং এফ ব্লকের যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রি বেসিক যে ধারণাটা, তার বিভিন্ন রকমের ভৌত ধর্ম, ল্যান্থানাইডের ভৌত এবং রাসায়নিক ধর্ম, অ্যাক্টিনাইডের কাহিনী, এই সমস্তটা এই ভিডিওতে আমরা আলোচনা করে দিলাম। এইখানেই আরেকটা পোর্শন আছে আমাদের,
যেখানে কিছু যৌগের রাসায়নিক বিক্রিয়া নিয়ে এবং এই 3D এলিমেন্টের কিছু যৌগের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে, বিশেষ করে ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাদের যে কেমিস্ট্রিটা সেইটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের ক্লাসটা এইটুকু অবধি থাকলেও, যেইগুলো পড়ানো হলো সেগুলো ভালো করে বইয়ের থেকে দেখো বা ভালো করে বইয়ের থেকে পড়ো, নিজের মতন করে নোটস প্রিপেয়ার করো, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। আমরা কাল আবার এটা এই নতুন টপিক নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণের জন্য শুভরাত্রি, বাই বাই।